Hello and welcome everyone. Welcome to Roots Edu and welcome to this amazing session. So before that session, let me introduce myself, Jamshid Rahman, and I have already taught 25,000 plus students for more than 6 years now. So তোমরা সবাই জানো যে অলরেডি আমাদের ইঞ্জিনিয়ারিং প্লাস ইউনিভার্সিটি বুস্টার কোর্স স্টার্ট হয়ে গেছে আর আমরা আমাদের সম্পূর্ণ কোর্সটা আমাদের অ্যাপের মাধ্যমে প্রোভাইড করতেছি আর আমাদের অ্যাপের মাধ্যমে জয়েন করলে তুমি এই কোর্সটার একদম সকল পার্ট একদম ফার্স্ট থেকে শুরু করা লাস্ট পর্যন্ত রেকর্ডেড ভার্সন হিসেবে পাবা। এরপরে হচ্ছে তোমার যদি কোনো পার্সোনাল ডাউট থাকে সেই ডাউট ক্লিয়ার করার জন্য তুমি আমাদের পক্ষ থেকে ডাউট ক্লিয়ারিং সেশনস পাবা। তারপরে হচ্ছে যদি আমরা দেখি যে আমাদের ক্লাস আরও বেশি লাগবে তো সেই ক্ষেত্রে আমরা লাইভ ক্লাস এবং সাথে মাস্টার ক্লাস নেওয়ার ব্যবস্থা করবো। অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্টলি তোমরা এখানে আমাদের সাথে প্রত্যেকটা ক্লাস যে করতেছো প্রত্যেকটা ক্লাসের যে পিডিএফটা আমরা এখানে ক্রিয়েট করতেছি সেই পিডিএফটা তুমি সাথে সাথে পেয়ে যাচ্ছ আমাদের কোর্সে জয়েন করার মাধ্যমে। সো সবাই খুব দ্রুত এই কোর্সে জয়েন করে ফেলো, কারণ এই কোর্সে জয়েন করা মানে হচ্ছে তোমার অ্যাডমিশনের যে প্রিপারেশনটা সেটাকে এক স্টেপ আপ করে ফেলা। ওকে, সো তাহলে আমাদের রুটস এর যে অ্যাপটা আছে তা ইনস্টল করে ফেলতে হবে সবার আগে। তো কি করবা, সব চলে যাবা যে কোনো অ্যান্ড্রয়েড ডিভাইস থেকে গুগল প্লে স্টোরে সার্চ করবা রুটস এর, চলে আসবে রুটস এর এবং অবশ্যই এটাকে অ্যাপটাকে ইনস্টল করে ফেলবা। যখন অ্যাপ ইনস্টল হয়ে যাবে এরপরে দেখবা রেজিস্ট্রেশনের জন্য একটা অপশন থাকবে, রেজিস্ট্রেশনের প্রয়োজনীয় তথ্য দিবা। সো রেজিস্ট্রেশন ডান। রেজিস্ট্রেশন কমপ্লিট হয়ে গেলে তুমি রেজিস্ট্রেশনের সময় যে মেইল আইডিটা বা ফোন নাম্বারটা ইউজ করছো তার সাথে যে পাসওয়ার্ডটা তুমি ক্রিয়েট করছিলা তা ইউজ করে তুমি এখান থেকে তোমার যে আইডিটা ক্রিয়েট করলো তুমি এখানে সেটা তুমি লগ ইন করে ফেলতে পারবা। সো লগ ইন হয়ে গেলে কি করতে হবে, তুমি অ্যাপে জয়েন করে ফেলবা। তো অ্যাপে জয়েন হয়ে গেলে তুমি দেখবা যে এখানে তোমার সামনে কিছু কোর্স চলে আসবে, যার মধ্যে একটা কোর্স হচ্ছে ইঞ্জিনিয়ারিং প্লাস ইউনিভার্সিটি অ্যাডমিশন বুস্টার কোর্স। তো এই কোর্সের মধ্যে আমরা কি করাচ্ছি, ফিজিক্স, কেমিস্ট্রি এবং ম্যাথের প্রত্যেকটা সাবজেক্টের 20টা করে টোটাল 60টা ক্লাস করাচ্ছি। এবং এই 60টা ক্লাসের মধ্যে অ্যাডমিশনের ইউনিভার্সিটি বিশেষ করে নর্মাল ইউনিভার্সিটি, তারপর হচ্ছে ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি প্লাস হচ্ছে সায়েন্স অ্যান্ড টেকনোলজি যে ইউনিভার্সিটিগুলো আছে এই সবগুলো ইউনিভার্সিটির যে কোশ্চেনগুলো আছে এই কোশ্চেনগুলো আমরা এই কোর্সের মধ্যে সলভ করাচ্ছি। সো তোমরা অবশ্যই এই কোর্সে জয়েন করার মাধ্যমে অনেক বেশি উপকৃত হবে বলে আমরা বিশ্বাস করি। সো তাহলে কি করতে হবে, এই কোর্সে জয়েন করার জন্য তোমরা এখানে এনরোল নাও যে বাটনটা আছে সেখানে ক্লিক করবা। সো যখন তুমি এই বাটনে ক্লিক করবা তোমার কাছে গো টু পেমেন্ট নামে একটা অপশন চাওয়া হবে। সো তুমি এখানে ক্লিক করে ফেলবা। ক্লিক করার পর দেখবা তোমার কাছে পেমেন্ট অপশনে কার্ড সেটা ডেবিট কার্ড হোক বা ক্রেডিট কার্ড হোক সেই কার্ড অপশন চাওয়া হবে পেমেন্ট ক্লিয়ার করার জন্য। সো তোমার কার্ডের তথ্যগুলো দিয়ে তুমি এখান থেকে পেমেন্টটা ক্লিয়ার করে ফেলতে পারবা। অথবা তুমি যদি চাও যে না তুমি মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে পেমেন্টটা ক্লিয়ার করবা তুমি তাও করতে পারবা, কোনো সমস্যা নেই। সো তোমরা অলরেডি জেনে গেছো যে আমাদের আজকের কোর্সটা কি। কোর্সটা হচ্ছে আমি আবার বলে দিই, অ্যাডমিশনের একটা কোর্স। তো আমাদের এই কোর্সের নাম হচ্ছে ইঞ্জিনিয়ারিং প্লাস ইউনিভার্সিটি অ্যাডমিশন বুস্টার কোর্স। তো এই কোর্সে আমরা 3টা সাবজেক্ট পড়াবো, ফিজিক্স, কেমিস্ট্রি এবং ম্যাথের। ক্লাসগুলো থাকবে হচ্ছে 20টা করে এবং এই 60টা ক্লাসের মধ্যে আমরা মোটামুটি বিগত বছরে যে কোশ্চেনগুলো এসেছিল সেই কোশ্চেনগুলো সলভ করে দেওয়ার চেষ্টা করব। সো আজকের ক্লাসটা হচ্ছে কেমিস্ট্রির প্রথম ক্লাস, অ্যাডমিশনের C1 ক্লাস। আজকের এই ক্লাসে আমি তোমাদের প্রথম যে অধ্যায়টা আছে যার নাম হচ্ছে ল্যাবরেটরি নিরাপদ ব্যবহার এবং সেকেন্ড যে অধ্যায় যার নাম হচ্ছে গুণগত রসায়ন, এই সেকেন্ড অধ্যায়ের কিছু অংশ প্রথম পার্ট যেটাকে বলতেছি আমি হচ্ছে তোমার কোয়ান্টাম সংখ্যার আগ পর্যন্ত, আর প্রথম যে অধ্যায়টা সেই অধ্যায়টা সম্পূর্ণ এইটুকু বিষয় নিয়ে আমরা আজকে কথাবার্তা বলবো। সো তাহলে স্টার্ট করি এবং দেখি যে কোশ্চেনগুলো কি টাইপের বিগত বছরে ভর্তি পরীক্ষায় আসছিল। আচ্ছা, আমাদের প্রথম যে কোশ্চেন সেই কোশ্চেনটা হচ্ছে নিচের কাচের যন্ত্রপাতিগুলোর নাম লিখো। সো এই কোশ্চেনটা দেখার পর মনে হতে পারে যে এত সহজ কোশ্চেন আবার রিটেনের মধ্যে আসে কিনা। হ্যাঁ, এই কোশ্চেনটা রিটেনের মধ্যে আসছিল এবং সালটা ছিল হচ্ছে 2001-02। সো 2001-02 যে সেশনটা ছিল সেই সেশনের ভর্তি পরীক্ষায় এই কোশ্চেনটা আসছিল। তো এখন এই কোশ্চেনটা দেখার পর অনেকে একটু কনফিউজড হয়ে যায় যে আসলে এটা আসলে আবার কিভাবে সম্ভব বা এটা আসলে অ্যাকচুয়ালি এত ইজি কোশ্চেন আসা পসিবল কিনা। হ্যাঁ, অ্যাকচুয়ালি পসিবল, কারণ হচ্ছে খেয়াল করো এই যে সিম্বলগুলো আছে এই সিম্বলগুলো কিন্তু আমরা ব্যবহার করি, কিন্তু হুট করে দেখা যায় যখন আমাদের সিম্বলগুলোর নাম লিখতে বলা হয় তখন কিন্তু আমরা অনেকেই ভুলে যাই ব্যাপারটা। সেগুলো ভুলে যাওয়া যাবে না, এই ভুলে যেন না যাই এই কারণে কিন্তু বুয়েট কি করছে একটা ট্রিকি কোশ্চেন দিয়ে দিছে এবং এটার মাধ্যমে কিন্তু অনেক কিছু বের করা যায় যে অ্যাকচুয়ালি স্টুডেন্টটা কতটুকু ভালো পড়ালেখা করে আসছে। যেমন আমি যদি তোমাকে বলি এখানে আমাদের প্রথম যে যন্ত্রটা আছে যদি আমি এটাকে হচ্ছে A নাম্বার যন্ত্র বলি, সো খেয়াল করে দেখবা এটার নাম হচ্ছে, সবাই তোমরা জানো নিশ্চয়ই, এটার নাম হচ্ছে বুলেট, তাই না? সো বেসিক্যালি আমরা বুলেট দিয়ে কি করি, বুলেট দিয়ে হচ্ছে টাইট্রেশনের কাজ করি, তারপর আরও কিছু কাজ আছে যেগুলো আমরা বুলেট দিয়ে খুব সহজে করতে পারি। এরপরে হচ্ছে সেকেন্ডটা যদি খেয়াল করি বি নাম্বারটা, এই বি নাম্বারটা হচ্ছে আমাদের বিকার।
সবাই বিকার দেখছো ল্যাবের মধ্যে। বিকার আমরা যদি খেয়াল করি ল্যাবের মধ্যে খুব পরিচিত একটা পার্ট। এরপরে হচ্ছে সি নাম্বার, যেটা সি নাম্বারটা হচ্ছে কনিক্যাল ফ্ল্যাক্স। সো এটা নিয়ে বলার মতো কোনো কিছুই নেই। সো কেমিস্ট্রির কথা আসলে কনিক্যাল ফ্ল্যাক্সের কথা আমরা সবার আগে বলে থাকি। এরপরে আমি যদি ডি নাম্বারটার কথা বলি, ডি নাম্বারটা হচ্ছে পিপেট। সো পিপেট হচ্ছে আমাদের কেমিস্ট্রিতে বলা যায় ছোট কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট একটা যন্ত্র। সো হোয়াট এভার, তো এখন আমরা দেখলাম যে এই 4টা যন্ত্রের নাম কি, এবং আমরা মোটামুটি শিখে গেলাম দেখে দেখে যে এটার নাম হচ্ছে বুরেট, এটার নাম হচ্ছে বিকার, এটার নাম হচ্ছে কনিক্যাল ফ্ল্যাক্স, এবং এটার নাম হচ্ছে পিপেট। ওকে, আচ্ছা চলে যাচ্ছে আমরা পরের কোশ্চেনে। তো এই কোশ্চেনটা হচ্ছে দেখো লেখা আছে পিপেটের ব্যবহার কি। পিপেটের একটি ছবি আঁকো। তো পিপেটের ছবি আর আমি আঁকতে যাচ্ছি না, কারণ আমরা অলরেডি এখানে পিপেটের ছবি দেখে ফেলছি। এটা তোমরা বই থেকে দেখে নিবা, আরো সুন্দর ফিগার হয়তো বা বইয়ে আছে। তো বলা হচ্ছে যে পিপেটের ব্যবহার কি। তো পিপেটে আমরা কি দিই? সিপ দিই না? তো দেখা যায় অনেক সময় সিপ দেওয়ার ফলে মানে যে কেমিক্যালটা ছিল অনেক সময় মুখে ঢুকে যায়, এটা অনেকের ক্ষেত্রেই হয়। তো এই ঝামেলাটা এড়ানোর জন্য মানে আমরা অনেক কিছু ব্যবস্থা নেই, বাট অ্যাকচুয়ালি দেখা যায় যে এটা যেই ব্যবহার করছে তার প্রথম দিকে মুখে অনেকেরই ঢুকে গেছে আর কি, বাট এভার। তো এখন এই পিপেটের কাজ আসলে কি? তো পিপেটের কাজ হচ্ছে, আমি যদি তোমাকে বলি যে ধরো 10 ml একটা সলিউশন, কথার কথা 10 ml একটা সলিউশন, তো এই 10 ml কিন্তু আসলে খুবই ক্ষুদ্র একটা আয়তন। সেরকম ক্ষুদ্র আয়তন যাকে আমি 10 ml বলতেছি, এই 10 ml আয়তনের একটা দ্রবণ আমি যদি নিতে চাই, আমি পিপেটের মাধ্যমে খুব সূক্ষ্মভাবে তা নির্ণয় করতে পারবো। সো এটা হচ্ছে পিপেটের প্রধান কাজ, তুমি ধরে নিতে পারো। ঠিক আছে, এই কোশ্চেনটা আসলে হচ্ছে বুয়েটে 2-3 সেশনে। আচ্ছা, এবার আসে হচ্ছে পরের কোশ্চেনে। ক্যালকুলেটর সবাই লেখা আছে নিম্নলিখিত রাসায়নিক দ্রব্যের হ্যাজার্ড প্রতীক, তারপর হচ্ছে বিপদ বা রিস্ক ও নিরাপত্তা সতর্কতা উল্লেখ করো। আচ্ছা, এটা আসছিল রুয়েটে হচ্ছে 17-18 সালে এটা আসছিল। আচ্ছা, তো আমাকে একটু খেয়াল করতে হবে যে 17-18 সাল কিন্তু সবাই জানো তোমরা যে এটা কিন্তু আমরা যখন 13-14 সালে বা সেশনে পরীক্ষা দিলাম, তার পরের বছর থেকে কিন্তু বই একটু চেঞ্জ আসতে স্টার্ট করে, আর প্রতি বছরে কিন্তু বই অনেক বড় বড় চেঞ্জ আসতেছে। সো এই যে চেঞ্জ আসার পর আমরা সবাই দেখতে পাচ্ছি যে অধ্যায়টা নতুনভাবে ক্রিয়েট করা হইলো তার নাম হচ্ছে ল্যাবরেটরি নিরাপদ ব্যবহার, যেটা হচ্ছে ফার্স্ট পেপারের ফার্স্ট চ্যাপ্টার। সো এই চ্যাপ্টারেরই একটা কোশ্চেন বলতে পারো, যেখানে আমরা হ্যাজার্ড প্রতীক নামে একটা প্রতীক শিখে আসছিলাম। সো হ্যাজার্ড প্রতীক মানে কি? মানে হচ্ছে যদি এমন হয় যে কোন একটা রাসায়নিক দ্রব্য যা কিনা হচ্ছে বিপজ্জনক, সো এই বিপজ্জনক যে সিম্বলগুলো আছে এগুলাকে আমরা হচ্ছে খুব সংক্ষেপে কেমিস্ট্রির ভাষায় বা মানে কেমিক্যালের যে মানে ইয়েটা আছে, সিম্বলটা আছে, সেই ভাষায় আমরা তাকে হচ্ছে হ্যাজার্ড প্রতীক বলে থাকি। সো হ্যাজার্ড প্রতীক দেখা যায় এক একটা কেমিক্যালের জন্য হচ্ছে এক একটা টাইপের হয়। যেমন আমি যদি দেখতে পাই এখানে প্রথম যৌগটার নাম হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইড, এরপরে আমাদের সেকেন্ড যৌগটার নাম হচ্ছে ডাইমিথাইল কিটোন। সো এখন এই দুইটা যৌগের মধ্যে আসলে দেখো লেখা আছে হচ্ছে হ্যাজার্ড প্রতীক, তারপর হচ্ছে বিপদ বা রিস্ক, এরপরে হচ্ছে নিরাপত্তা বা সতর্কতা। এটা 3টা পার্ট কিন্তু এখানে বলা হচ্ছে। তো এখানে হ্যাজার্ড প্রতীক, তো হ্যাজার্ড প্রতীক যদি আমি বলি সোডিয়াম হাইড্রোক্সাইডের ক্ষেত্রে, এই সোডিয়াম হাইড্রোক্সাইড কিন্তু অ্যাকচুয়ালি ক্ষয়কারী একটা পদার্থ, রাইট? সো একটা ক্ষয়কারী পদার্থ, এটা হচ্ছে একটা ক্ষয়কারী পদার্থ। সেকেন্ড পার্টে হচ্ছে বিপদ বা রিস্ক। ঠিক আছে, বিপদ বা রিস্ক, এটার বিপদ বা রিস্ক কি হতে পারে? তুমি যদি 10% W/V, সো 10% W/V মানে কি? মানে হচ্ছে 10% মানে আসলে কি? 10% মানে হচ্ছে তোমার 10/100, ঠিক আছে? তার মানে এই জায়গায় W/V, তো W আসলে মানে কি? এখানে W হচ্ছে দ্রব্য, এখানে হচ্ছে দ্রব্য, আর এখানে নিচেরটা কি? দ্রবণ। ঠিক আছে, W/V। তো এই 100 ভাগ দ্রবণের মধ্যে আমি যদি 10 গ্রাম, যেহেতু উপর একটা W, এটা গ্রামে হবে, আর নিচেরটা তুমি হচ্ছে ml এককে রাখতে পারো। সো যদি এটা ml হয়, তার মানে 100 ml দ্রবণের মধ্যে যদি আমি বলি যে 10 গ্রাম দ্রব রাখা আছে, সেই ক্ষেত্রে এটাকে বলা হবে 10% W/V সলিউশন। সো এই 10% W/V সলিউশন যদি আমি সোডিয়াম হাইড্রোক্সাইড নিই, NaOH নিই, দেখা যাবে এই সোডিয়াম হাইড্রোক্সাইড যদি কোনো কারণে 30 সেকেন্ড ধরে তোমার চোখে পড়ে, তোমার চোখের মধ্যে যদি 30 সেকেন্ড ধরে এই সোডিয়াম হাইড্রোক্সাইড রাখা হয় কোনোভাবে,
তোমার চোখ চিরতরে অন্ধ হয়ে যেতে পারে, ঠিক আছে। এটা হচ্ছে অনেক রিস্কি একটা কেমিক্যাল। সো ইউজুয়ালি এটাকে হ্যাজার্ড প্রতীক হিসেবে এটাকে ক্ষয়কারী একটা পদার্থ বলা হয়। আর একটা কথা না বললেই না, তা হচ্ছে তোমার এই 10% W/V এই ঘনমাত্রার যদি আমি সোডিয়াম হাইড্রোক্সাইড তোমার চোখে রাখি বা কোনো কারণে তোমার চোখে এসে পড়ে, সেই ক্ষেত্রে তোমার চোখ কিন্তু এই সময়টা মধ্যে বা এই সময়টা পার হয়ে গেলে তোমার চোখ চিরতরে অন্ধ হয়ে যাওয়ার একটা টেন্ডেন্সি বা চান্স খুব বেশি থাকবে। ওকে ফাইন, এটা নিয়ে আমরা কথাবার্তা বললাম। এরপরে আমরা যদি একটু খেয়াল করি যে এই সোডিয়াম হাইড্রোক্সাইড যদি কেউ খেয়ে ফেলে তাহলে কিন্তু তার পাকস্থলী, তারপর শ্বাসনালী বা ইভেন ধরো হচ্ছে মানে ফুসফুস, এই জায়গাগুলো যে আছে, এই ধরনের আমাদের হিউম্যান অর্গানের মধ্যে কিন্তু অনেক বড় ধরনের ক্ষতি হতে পারে। সো অবশ্যই তোমরা সোডিয়াম হাইড্রোক্সাইড ল্যাবে ব্যবহার করার সময় খুব সাবধানতার সাথে ব্যবহার করবা। সো আমরা আসছি এবার হচ্ছে 2 নাম্বারটা। তো 2 নাম্বারটা কিন্তু অনেক ধরো ইম্পর্টেন্ট একটা পার্ট। সো দেখো 2 নাম্বারটা বলা হচ্ছে যে ডাইমিথাইল এখানে হচ্ছে কিটোন। সো এই যৌগটার ক্ষেত্রে আমরা যদি বলি যে এটা হ্যাজার্ড প্রতীক কি আসলে, তো এটার ক্ষেত্রে হ্যাজার্ড প্রতীক হচ্ছে এখানে অবশ্যই স্বাস্থ্য ঝুঁকি আছে, তারপর হচ্ছে বিষাক্ত, বেশি ইম্পর্টেন্ট যেটা তা হচ্ছে বিষাক্ত, ঠিক আছে, বিষাক্ত। আর আরেকটা কথা হচ্ছে এটা দাহ্য পদার্থ। ওকে, দাহ্য পদার্থ আর কি, বিষাক্ত প্লাস দাহ্য পদার্থ। তো এখন এইটার কাজ কি আসলে, এই জিনিসটা কি ক্ষতি করে আমাদের ইয়েতে, যেহেতু এই ডাইমিথাইল যেটা আমি কিটোন বলতেছি, এই ডাইমিথাইল কিটোন হচ্ছে ফার্স্ট অফ অল একটা বিষাক্ত পদার্থ প্লাস দাহ্য। তো এটা দেখা যায় যখন আমি এটাকে হিট দিব, তাপ দিব আর কি, সে একটা উদয় পদার্থ আর কি। সো উদয় হওয়ার কারণে দেখা যায় সে খুব দ্রুত তোমার তার যে বাষ্পটা আছে সেটা ক্রিয়েট করতে পারে, এবং ক্রিয়েট করে কিন্তু মানুষের নাক, তারপর মুখ, তারপর কান দিয়ে কিন্তু ঢুকতে পারে। যদি কোনোভাবে নাক, মুখ, কান দিয়ে এই জিনিসটা ঢোকে, গ্যাসটা ঢুকে যায়, তখন কিন্তু মানুষ প্রথম দিকে অনেক বেশি মানে তোমার কি বলা যায় এটাকে হচ্ছে একটু খারাপ একটা অবস্থা ফিল করে। তো যখন সময় একটু বেশি হয়ে যায় তখন দেখা যায় তার মানে শারীরিক অবস্থার আরও অবনতি হতে থাকে। ইভেন যদি আরও বেশিক্ষণ এই অবস্থা চলতে থাকে তাহলে দেখা যেতে পারে যে সেই পেশেন্টের যে সেন্স তা কিন্তু হারা যেতে পারে। সো অবশ্যই তোমরা যখন ল্যাবে এই জিনিসটা বা এই কেমিক্যালটা নিয়ে কাজ করবা তখনও সাবধানতা অবলম্বন করবা, যেন কোনোভাবে এটা যে গ্যাসটা আছে সেই গ্যাসটা যেন হিউম্যান যে আমাদের অর্গানগুলো আছে সেখানে ঢুকে কোনো হার্ম না করতে পারে, ঠিক আছে। সো আমরা দেখলাম যে এখানে হ্যাজার্ড প্রতীক কি, তারপর বিপদ বা রিস্ক কি, আর নিরাপত্তার যে ব্যাপারটা তা তো আমি অবশ্যই বলে দিলাম প্রত্যেকটা টপিকের সাথে সাথে। সো এগুলো খুব ভালো মতো খেয়াল করবা। তো তোমরা কিন্তু দেখতে পাচ্ছ যে এই টাইপের কোশ্চেন কিন্তু প্রায় ভর্তি পরীক্ষায় আসে। সো তোমরা শুধুমাত্র এই দুটো কেমিক্যাল না, বইয়ের মধ্যে আরও যে কেমিক্যালগুলো আছে তাদের হ্যাজার্ড প্রতীক, তারপর হচ্ছে বিপদ বা রিস্ক, এবং সাথে নিরাপত্তা বা সতর্কতা, এই টপিকগুলো কিন্তু খুব ভালো মতো পড়ে রাখবা। আচ্ছা, চলে যাচ্ছি আমরা তাহলে পরের কোশ্চেনে। তো আমাদের পরের কোশ্চেনটা অনেক ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। তো বলা হচ্ছে এখানে একটি মৌলের পরমাণুগুলির নিম্নলিখিত প্রাকৃতিক প্রাচুর্য ও আইসোটোপিক ভর রয়েছে, মৌলটির গড় পারমাণবিক ভর হিসাব করো। আচ্ছা, তো এটা একটা কোশ্চেন। এই কোশ্চেনটা আসছিল হচ্ছে বুয়েট 2002-03 সেশনে। এখন কথা হচ্ছে এই কোশ্চেনটা বেসিক্যালি আসলে রিটেন পরীক্ষায় দেখে মনে হতে পারে খুব সহজ একটা কোশ্চেন। হ্যাঁ, আসলে সহজ, কারণ এই কোশ্চেনটা আমরা ক্লাস 9-10-ও পড়ছিলাম, আবার ইন্টারমিডিয়েট উঠেও পড়ছিলাম। তো আমরা কি জানি, আমরা জানি যে এক্ষেত্রে গড় পারমাণবিক যে ভর, সো এটার একটা হিসাব আছে। হিসাবটা কি? হিসাবটা হচ্ছে উপরে আমরা প্রত্যেকটার ভর মানে প্রত্যেকটার অ্যাবান্ডেন্স যেটা প্রাচুর্যতা এবং প্রত্যেকটার আইসোটোপিক যে ভর তা আমরা গুণ করি। যেমন এই পার্সেন্টেজ আর এটা গুণ হয়ে যাবে, তাহলে হবে কত? 19.99 ইন্টু হচ্ছে 90.92, ঠিক আছে। যোগ হবে কি? যোগ হবে হচ্ছে এটা এবং এটা মাল্টিপ্লাই করে। তাহলে এখানে কি লিখবো? আমরা লিখবো হচ্ছে 20.99 ইন্টু হচ্ছে 0.26। আচ্ছা, এটা হয়ে গেল। এর সাথে যোগ হবে কি? এই পার্টটা, এটা এবং এটা যোগ হয়ে কত হবে? এটা হবে হচ্ছে 21.99 ইন্টু হচ্ছে 8.82। সো আমরা এখানে তিনটাকে নিলাম, নিয়ে হচ্ছে যোগ করলাম। যোগ করে আমি এখন কি করবো? লাস্টে 100 দিয়ে ভাগ করব। তো ভাগ করার পর আমি এক্ষেত্রে একটা রেজাল্ট পাবো। সো খুব সহজ একটা কোশ্চেন বা একটা ম্যাথ বলতে পারো। অ্যান্সারটা হচ্ছে 20.169 অ্যাটমিক ম্যাস ইউনিট। সো দেখে নিলাম যে এই ধরনের কোশ্চেনও কিন্তু বুয়েটে আসে। সো
খুব ছোট কোশ্চেনে কিন্তু বাদ দেওয়া যাবে না। আচ্ছা, চলে যাচ্ছে আমরা পরের কোশ্চেনে। দেখো লেখা আছে হচ্ছে, আচ্ছা এনপি পরমাণুর প্রতি নিউক্লিয়নের বন্ধন শক্তি হচ্ছে মেগা ইলেকট্রন ভোল্টে নির্ণয় করতে হবে। ওকে ফাইন। যার প্রকৃত ভর দেওয়া আছে হচ্ছে 237.81 AMU, এবং লাস্টে বলা হচ্ছে নিউট্রন, প্রোটন এবং ইলেকট্রনের ভর যথাক্রমে 1.0086 AMU, 1.0074 AMU এবং হচ্ছে 0.00054 AMU। আচ্ছা, তো সবাই খেয়াল করি আমরা যে আমরা ভর ত্রুটি সম্পর্কিত কিন্তু ম্যাথ অলরেডি একাডেমিক ক্লাসে করে দিয়েছি তোমাদেরকে। সো তোমরা অবশ্যই যারা যারা আমাদের একাডেমিক প্রোগ্রামে জয়েন করে অলরেডি আসো, তোমরা কিন্তু জানো যে আমরা এখানে কিন্তু এই ধরনের টপিক নিয়ে অনেক ডিটেলস কথাবার্তা বলছি। সো আমি এখানে আর খুব বেশি কথা বলতে চাচ্ছি না। সো পরমাণুতে ভর ত্রুটি হওয়াটা খুব নর্মাল একটা ইস্যু। দেখা যায় আমরা প্রায় যখন আমি একটা পরমাণুর ভর দেখি, সেখান থেকে যখন আমি অ্যাকচুয়াল ভর হিসাব করতে যাই, তো দেখা যায় প্রায় হচ্ছে একটা গরমিল থাকে। সেটাকে আমরা সাধারণত পরমাণুর ক্ষেত্রে তার ভর ত্রুটি বলে সম্বোধন করে থাকি। সো এই যে ভর ত্রুটির যে ব্যাপারটা, তা আসলে আমরা কি করতে পারি, তা আমরা হচ্ছে এখন হিসাব করে বের করতে পারি। কিভাবে? ওই পরমাণুতে আমার যে ইলেকট্রনের ভর, যে প্রোটনের ভর বা যে নিউট্রনের ভর দেওয়া আছে, তা যদি আমি তাদের ইন্ডিভিজুয়াল নাম্বার দিয়ে মাল্টিপ্লাই করি, দেখা যাবে সেখান থেকে আমি টোটাল যে অ্যামাউন্টটা পাবো তা হবে ওই পরমাণুটার অ্যাকচুয়াল ভর। বাট দেখা যাবে অ্যাকচুয়ালি আমরা পাচ্ছি একটা, বাট হয় একটা। এই জন্য দেখা যায় আমাদের প্রায় একটু ঝামেলা হয়। সো একটা কাজ করি আমরা, এখানে কিন্তু দেওয়া আছে দেখো অলরেডি যে এই পরমাণুটা কিন্তু, এই যে পরমাণুটা আছে, এই পরমাণুর যে প্রকৃত ভর কিন্তু 237.81। এটা কিন্তু প্রকৃত ভর, কিন্তু আমি পাবো তার থেকে বেশি। ঠিক আছে, মানে প্রকৃতটা হয় কম, বাট আমার পাওয়ার কথা তার থেকে বেশি। সো এখানে কিন্তু কমে যায়। সে কমে যাওয়ার যে অংশটা, তাকে আমরা বলে থাকি হচ্ছে ভর ত্রুটি বা ম্যাস ডিফেক্ট। ঠিক আছে, তো একটা কাজ করি, দেখো বলা আছে হচ্ছে এনপি। সো একটু লিখে রাখি এই পরমাণুটা এনপি, এটার হচ্ছে সংখ্যা হচ্ছে 93 এবং ভর হচ্ছে 239। সো লিখে রাখলাম আমরা এখানে। এই ক্ষেত্রে টোটাল যে ভর আসবে, টোটাল যে ভর, তো যদি এটা আমাদের হচ্ছে প্রকৃত ভর হয়, আর ধরলাম এটা হচ্ছে আমাদের নর্মাল ভর, সো ধরলাম এটা M1 আর কি। তো M1 যদি আমাদের এটা হয়, তাহলে আমরা হিসাব করি যে এই এনপি এর মধ্যে যে প্রোটন, ইলেকট্রন বা যা যা আছে আর কি, তাদের ভরটা কত হতে পারে। খেয়াল করি, এখান থেকে আমি যদি হিসাব করি এই পরমাণুটার মধ্যে যে ইলেকট্রন আছে আমাদের, সেই ইলেকট্রন সংখ্যাটা কিন্তু খুব বেশি না। সো 93 ইলেকট্রন আছে। তো 93টা ইলেকট্রনের যে ভর, তা কিন্তু আসলে খুব নগণ্য আসবে। সো ইলেকট্রনের ভর এখানে আমার যোগ করার কোনো কিছুই নেই। তো যদি আমি এখানে M1 বের করতে চাই, তাহলে কি লাগবে? ম্যাস অফ প্রোটন লাগবে, তারপর হচ্ছে ম্যাস অফ নিউট্রন লাগবে, প্লাস হচ্ছে ম্যাস অফ ইলেকট্রন লাগবে। যেহেতু ইলেকট্রনের সংখ্যাও কম, আবার ইলেকট্রনের ভর খুব নগণ্য, এটাকে স্কিপ করতে পারি আমরা, শুধুমাত্র এই পার্ট নিয়ে কাজ করলেই হবে, কোনো সমস্যা নেই। তো খেয়াল করে দেখো এখানে প্রোটন কয়টা আছে? 93 ইন্টু হচ্ছে এই জায়গাতে আমাদের কি আছে বলতো? এই জায়গায় আছে হচ্ছে আমার এই যে প্রোটনের যে ভরটা হচ্ছে কিন্তু এই যে এটা 1.0074। সো 1.0074 এটা নিলাম। হ্যাঁ, তার সাথে যোগ করব কি? নিউট্রনের ভর। সো দেখো এই যে এটা 239, এটা কিন্তু প্রোটনের ভর প্লাস নিউট্রনের ভর। সো প্রোটনের ভর এখান থেকে বাদ দিলে কি পাবো? আমি নিউট্রনের ভর পেয়ে যাবো। তাই করি আমরা, এখান থেকে আমরা হিসাব করি 239 মাইনাস কত আসবে? 93 ইন্টু কত আসবে? ইন্টু আসবে হচ্ছে এখানে প্রোটনের ভর কত দেখো তো, সরি নিউট্রনের ভর কত? নিউট্রনের ভর হচ্ছে এই যে এটা 1.0086 ইন্টু হচ্ছে 1.0086। তো লিখে ফেললাম এটা। এখন যদি আমি হিসাব করে ফেলি, হিসাব করলে দেখা যাবে এখান থেকে একটা রেজাল্ট পাবো আমি। রেজাল্টটা আমি তোমাকে ক্যালকুলেশন করে দেখে বলতেছি অ্যাকচুয়ালি। সো রেজাল্টটা আসবে হচ্ছে এখান থেকে 240.944 AMU, 240.944 AMU, এটা আসবে হচ্ছে আমাদের ভর। সো আমি যদি তোমাকে বলি কাগজে কলমে আমার কত ভর পাওয়ার কথা ছিল, তো কাগজে কলমে আসলে আমার এই M1 যার ভ্যালু হচ্ছে 240.944 AMU, এই ভ্যালুটা পাওয়ার কথা ছিল, কিন্তু আমি পাচ্ছি কত বলতো? পাচ্ছি হচ্ছে এই যে 237.81। তার মানে এই জায়গাতে আমার কিছু ভর মিসিং হচ্ছে। তো মিসিং যে ভরটা, তা আমার কি? তা হচ্ছে যদি আমি তাকে বলি ডেল এম দিয়ে প্রকাশ করি, তাহলে ডেল এম মানে কত হবে? যদি এই ভরটাকে আমি যদি হচ্ছে M2 বলে থাকি, তাহলে কি লিখবো আমরা? M1 মাইনাস হচ্ছে M2। তো এখান থেকে কি লেখা যাবে? 240.94 মাইনাস আসবে হচ্ছে 237.81 ডান। হ্যাঁ, তো এখান থেকে যদি আমি ফাইনালি ক্যালকুলেশন করি, এখান থেকে একটা রেজাল্ট আসবে। তো রেজাল্টটা পাবো হচ্ছে আমরা
3.14 AMU, ঠিক আছে, 3.14 AMU। তো AMU যদি থাকে, তো আমি যদি AMU কি কনভার্ট করে কেজিতে নিয়ে যাই, তাহলে তো আমি কেজিতে কেন নিয়ে যাব, আমাকে বলছে হচ্ছে দেখো কি বলছে এখানে, যে প্রতি নিউক্লিয়নের বন্ধন শক্তি, তাই না, এত, এই ভ্যালুটা তোমাকে বের করতে বলা হয়েছে। তো এখন তাহলে কি লাগবে আমার, অ্যাকচুয়ালি আমার এখন বের করতে হবে তোমার এই জায়গাতে আমার যে মানে ভর ত্রুটিটা হচ্ছে, এই ভর ত্রুটির কারণে আমি এখানে কি করব, এখন বন্ধন শক্তি বের করব। সো এই বন্ধন শক্তি বের করা যায় কিভাবে, E = mc স্কয়ার ফর্মুলা দিয়ে। সো এখানে যে mc স্কয়ার, এমটা কই থেকে আসবে, এই ভর থেকে আসবে, এটা কিন্তু AMU এককে আমি ইউজ করলাম। তাহলে কি করব, এর সাথে আমি যদি mc স্কয়ার, যদি আমি ওটাকে এস এককে বসাই, এম যে ভর তা কি কোন এককে লাগবে, কেজি এককে লাগবে, তাহলে কি করব আমি এটাকে 1.66 ইন্টু হচ্ছে 10⁻27, এত কি হবে এখন কেজি হয়ে যাবে, রাইট। এখন পুরোটাকে ক্যালকুলেশন করতে হবে, ক্যালকুলেশন করলে আমি কেজি এককে আমি ডেল এম এর মান পাবো। সো কেজি এককে ডেল এম এর ভ্যালু কত আসবে, 5.204 ইন্টু 10⁻27, 5.204 ইন্টু 10⁻27 এত কেজি। আচ্ছা, সো এইটুকু হয়ে গেল। তাহলে এখন কি লাগবে, এখন লাগবে হচ্ছে বন্ধন শক্তি। তাহলে শক্তিটা কিভাবে পাবো, আমি শক্তিটা পাবো হচ্ছে E = mc স্কয়ার। এখানে m এর মান তো তুমি জানো, এই যে এটা বসাই দিবা, তারপর c এর ভ্যালু কত, 3 × 10⁸, আলোর বেগ যেটা বসাই দিবা, এখান থেকে তুমি ডেল এম পাবা, সরি E পাবা। E যদি পেয়ে যাও, বলছে কি প্রতি নিউক্লিয়নের বন্ধন শক্তি। আচ্ছা, আমরা কি বলি, নিউক্লিয়াসে সর্বমোট প্রোটন সংখ্যা এবং নিউট্রনের যে সংখ্যা, এই সংখ্যার যে যোগফল, এই অ্যাকচুয়ালি প্রোটন আর নিউট্রন এই দুটো তো নিউক্লিয়াসের মধ্যে থাকে। সো এই টোটাল সংখ্যাটাকে আমরা কি বলি, নিউক্লিয়ন সংখ্যা। সো বলছে প্রতি একক নিউক্লিয়ন। সো এখানে আমাদের টোটাল যে নিউক্লিয়নের যে একক ইউনিট তা কত, তা হচ্ছে 239। তাহলে আমি যদি এখানে 239 এর জন্য E পাই, তাহলে একটার জন্য কত পাবো, একটার জন্য পাবো হচ্ছে কত বলো তো, একটার জন্য পাবো হচ্ছে E ডিভাইড বাই কত, 239। সো এটাকে ভাগ করলে আমার অ্যান্সারটা চলে আসবে। এটাই হচ্ছে প্রতি নিউক্লিয়নের বন্ধন শক্তির ভ্যালু। সো সবগুলোর ভ্যালু হচ্ছে E = mc স্কয়ার, এই এর ভ্যালু টোটালটা, আর তাকে যদি আমি 239 দিয়ে ডিভাইড করি, তাহলে আমি কি পাবো, প্রতি এককের জন্য পাবো। সো ডান। খুব সুন্দর একটা কোশ্চেন। এই কোশ্চেনটা আসছিল হচ্ছে কুয়েটে, যেটা আমরা বলি হচ্ছে খুলনা ইউনিভার্সিটি অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি, সেখানে আসছিল 2004-05 সেশনে। আচ্ছা, তো দেখতে পাচ্ছ নিশ্চয়ই ভ্যালুটা 12.239 মেগা ইলেকট্রন ভোল্ট পার নিউক্লিয়ন। এখান থেকে জুলে আসবে অবশ্যই হিসাবটা। সো আমি যে বইটা ফলো করছি সেখানে অ্যান্সারটা মেগা ইলেকট্রন ভোল্টে দেওয়া আছে। সো এখানে কিন্তু কোশ্চেনটা দেখো, এখানে কিন্তু মেগা ইলেকট্রন ভোল্টেজ চাইছে। সো তুমি যদি আবার জুলে দিয়ে চলে আসো, তাহলে কিন্তু আবার হবে না, নাম্বার তুমি কম পাবা। তাহলে কি করতে হবে, এই জুল এককে কনভার্ট করতে হবে মেগা ইলেকট্রন ভোল্ট। সো মেগা ইলেকট্রন ভোল্ট মানে কি, আমি যখন মেগা ইলেকট্রন ভোল্টকে জুলে নিয়ে যাই, মেগা মানে কি 10⁶ দিয়ে মাল্টিপ্লাই করি, আর ইলেকট্রন ভোল্টকে সরানোর জন্য, ইলেকট্রন ভোল্টকে জুলে নেওয়ার জন্য আমরা ইলেকট্রনের চার্জ দিয়ে মাল্টিপ্লাই করি। তাহলে কি করতে হবে, এক্ষেত্রে আমাদের অপোজিট কাজ, মানে ভাগ করতে হবে। সো বুঝতে পারতেছো ব্যাপারটা কিভাবে করবা। ডান, চলে যাচ্ছে পরের কোশ্চেনে। আচ্ছা, খুব সুন্দর একটা কোশ্চেন এবং খুবই ইজি একটা কোশ্চেন। আচ্ছা, কোশ্চেনটা হচ্ছে একটি ইলেকট্রিক বাল্ব হলুদ রঙের আলো বিকিরণ ছড়ায়, যার তরঙ্গ দৈর্ঘ্য 589 ন্যানোমিটার। নিক্ষেপিত ফোটনের শক্তি কত জুল দেওয়া আছে হচ্ছে, যেটা আমরা যাকে আমরা হচ্ছে প্ল্যাঙ্কের ধ্রুবক বলে থাকি, সেটা হচ্ছে 6.624 × 10⁻34 জুল সেকেন্ড। সো এটা খুব সহজ একটা কোশ্চেন। তো বলাই আছে আমাদের এখানে শক্তি, রাইট, শক্তি। তো শক্তি মানে কি, শক্তি মানে হচ্ছে E = hc ডিভাইডেড বাই কি, ল্যামডা। সো এটা আমরা জানি, এখানে h এর ভ্যালু তুমি জানো, h তো কোশ্চেনে গিভেন, c ও জানো, ল্যামডা তো এখানে বলাই আছে 589। সো এটা বসাই দিবা। সো এখানে বসাই দিই, h এর ভ্যালু হচ্ছে 6.624 ইন্টু 10⁻34 ইন্টু হচ্ছে 3 ইন্টু 10⁸, আর ডিভাইডেড বাই ল্যামডা 589 ন্যানোমিটার ইন্টু 10⁻, কত হবে 9। এটাকে ক্যালকুলেশন করবা, ক্যালকুলেশন করলে অ্যান্সার পেয়ে যাবা। অ্যান্সারটা আসবে হচ্ছে 3.373 ইন্টু 10⁻19 এত জুল। সো এই হচ্ছে আমার ইয়ার ভ্যালু। সো ডান, কমপ্লিট। সো দেখে বুঝতে পারতেছো যে কত চমৎকার এবং খুব সহজ একটা কোশ্চেন। অ্যান্সারটা খুব সহজ। চলে যাচ্ছে পরের কোশ্চেনে। আচ্ছা, এটা খুব ইজি একটা কোশ্চেন, এটা নিয়ে খুব বেশি কথা বলবো না।
কি বলা আছে দেখো তো, হাইড্রোজেন পরমাণুর ইলেকট্রন যখন চতুর্থ শক্তি স্তর থেকে দ্বিতীয় শক্তি স্তরে স্থানান্তরিত হয় তখন সৃষ্ট বর্ণালী রেখার তরঙ্গ দৈর্ঘ্য কত হবে এবং বিকিরণের বর্ণ কিরূপ হবে। ওকে ফাইন, তো এটা আমরা কি করব, এখানে আমরা হচ্ছে বর্ণালী রেখার তরঙ্গ দৈর্ঘ্য বের করবো। সেটা কি ফর্মুলা কি সবাই জানি, ফর্মুলা হচ্ছে 1/λ রিকবার কনস্ট্যান্ট RH আর এখানে 1/n1 স্কোয়ার মাইনাস কি 1/n2 স্কোয়ার। আচ্ছা এখানে রিকবার কনস্ট্যান্টের যে ভ্যালুটা তা অনেক সময় কোশ্চেনে দেওয়া থাকে অনেক সময় দেওয়া থাকে না, এটার যে ভ্যালুটা লিখে রাখো সবাই। RH এর যে ভ্যালু তা হচ্ছে 6, 7, 8, 9, 10 পার হচ্ছে সেন্টিমিটার এককে, ঠিক আছে, পার সেন্টিমিটারের ভ্যালু হচ্ছে 6, 7, 8, 9, 10, এটা এভাবে মাথা রাখবো আর কি। সো এটা এই ভ্যালুটা বসাই দিবা এখানে, রাইট। সো বসাই দিব আমরা এখানে, সরি একটু ভুল করলাম, ঠিক করে নিই আমি। এটা হবে হচ্ছে আচ্ছা ইনটু এখানে কত আসবে 1/n1 স্কোয়ার, n1 মানে কি নিচের শেল আর n2 মানে কি হায়ার শেল। তাহলে এখানে n1 মানে কি, n1 মানে হচ্ছে যেখানে ইলেকট্রন আসবে আর n2 মানে কি যেখান থেকে আসবে। তো ইলেকট্রন কই থেকে কই আসছে এখানে বলো, 4 থেকে কোথায় আসছে বলো 2 আসছে, তাহলে এখানে আসবে মানে 2 আসবে, রাইট, 1/2 স্কোয়ার। আর কই থেকে আসবে 4 থেকে আসবে, তাহলে কি 1/4 স্কোয়ার। এটা ক্যালকুলেশন করবা, এটাকে ইনভার্স করবো, অবশ্যই অনেক ইনভার্স করো না, এখানে উল্টা পাল্টা আনসার আসে, সেটাকে ইনভার্স করে ল্যামডা পাবা। ল্যামডার যে ভ্যালুটা আসবে তা হবে হচ্ছে কত 486.27 ন্যানোমিটার, ঠিক আছে, 486.27 এত ন্যানোমিটার। তো আমরা একটা কথা সবাই জানি যে একটা রেঞ্জ আছে, তোমাদের যে বইটা আছে দেখবা সবাই যে আসলে ল্যামডার ভ্যালু কত হলে কোন কোন আলো আমরা পর্যবেক্ষণ করতে পারবো। সো সেখানে আমরা জানি সবাই যদি সেই রেঞ্জটা এমন হয় 500 থেকে সরি একটু চেঞ্জ করে নিই আমি ব্যাপারটা। আচ্ছা দেখো তো রেঞ্জটা হচ্ছে এরকম যে 450 থেকে যদি 500 এই ন্যানোমিটার এত ন্যানোমিটারের মধ্যে হয় তখন যে ভ্যালুটা আমরা তখন যে কালারটা আমরা দেখি সে কালারটা কি হয় আসমানি, আসমানি। ওকে, সো যেহেতু এই রেঞ্জের মধ্যে এই ভ্যালুটা আসতেছে তাহলে কি হবে, এখন লাস্টে চাওয়া হয়েছে যে তরঙ্গ দৈর্ঘ্য কত এবং বলছে বিকিরণের বর্ণ কিরূপ হবে। সো এখান থেকে যে বিকিরণের বর্ণটা আমরা পাবো সেই বর্ণটা কি কালার হবে, আসমানি কালার। ওকে, আচ্ছা তো চলে যাচ্ছে পরের কোশ্চেনে, সবাই খেয়াল করবা এই কোশ্চেনটা। আচ্ছা অনেক ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, বিটা রশ্মির কণার আপেক্ষিক ভর শূন্য, বেশ ভালো কথা সবাই জানি এটা আমরা। কোনো তেজস্ক্রিয় মৌল থেকে বিটা রশ্মি নির্গত হলে মৌলটির পারমাণবিক সংখ্যা একক বৃদ্ধি পায় কিন্তু পারমাণবিক ভর একই থাকে, এটা কিভাবে সম্ভব? ওয়াও, বেশ ভালো একটা কোশ্চেন। তো এখন খেয়াল করে দেখো, ধরো কথার কথা তোমার কি বলা যায়, ধরো হচ্ছে একটা মৌল ধরলাম তার নাম হচ্ছে ধরো এক্স, রাইট, ধরলাম তার নাম হচ্ছে এক্স। এখন এই মৌলটার যে পারমাণবিক সংখ্যা ধরলাম তা হচ্ছে জেড, আবার ভর সংখ্যা ধরলাম হচ্ছে ধরো এ, ঠিক আছে, এটা তো কথার কথা ধরলাম আর কি এটা। তো এখন কি বলছে যে বিটা রশ্মি নির্গত হলে, তো এখান থেকে একটা বিটা রশ্মি নির্গত হবে, তার মানে এখান থেকে একটা বিটা রশ্মি নির্গত হবে। তো বিটা মানে কি, বিটা মানে হচ্ছে ভর শূন্য আর এখানে একটা -1 ভ্যালু। তো নির্গত হলে কি হবে, নির্গত হলে আমি এখান থেকে যে রেজাল্টটা পাবো তা হচ্ছে এই এক্স হয়ে যাবে নতুন ওয়াই, এবং যেহেতু উপরে কোনো চেঞ্জ নাই তার এই জায়গায় ঠিকঠাক থাকবে, এবং তার যে ভর আছে ভর থেকে কিন্তু -1 মাইনাস হবে, তার মানে সরি সংখ্যা থেকে -1টা মাইনাস হবে, তার মানে জেড মাইনাস হচ্ছে -1। অ্যাকচুয়ালি তাহলে কত, এটা হয়ে গেল, তাহলে অ্যাকচুয়ালি হচ্ছে এই ওয়াই হয়ে যাবে হচ্ছে উপরে এ আর নিচে কত হবে জেড প্লাস 1। তো খেয়াল করে দেখো এই জায়গায় আমার যে ক্যালকুলেশনটা, এই ক্যালকুলেশনে ছিল আমার সংখ্যা জেড, এখানে হয়ে গেল জেড প্লাস 1, ছিল আমার এখানে ভর এ, এখানেও কিন্তু এ আছে। সো অ্যাকচুয়ালি এই এক্স থেকে একটা বিটা রশ্মি নির্গত হলো, দেখো এটা কিন্তু বিটা রশ্মির সিম্বল, রাইট, এটা হচ্ছে বিটা রশ্মির সিম্বল, খেয়াল করতে হবে সবাইকে। যদি এটা বিটা রশ্মি হয়, বিটা রশ্মি যদি নির্গত হয় বের হয়ে যায়, তো তখন কি দেখবো আমরা, তখন দেখবো যে আমাদের যে মৌলটা তা চেঞ্জ হয়ে যাবে, ছিল এক্স হয়ে গেল ওয়াই, কিন্তু এই ক্ষেত্রে পারমাণবিক ভর সংখ্যার কোনো চেঞ্জ আসে নাই, কিন্তু সংখ্যার কি হয়েছে বলো, এক বৃদ্ধি পাইছে, মানে এক সংখ্যার ভ্যালুটা বৃদ্ধি পাইছে। তার একটা এক্সাম্পল দেখতে পারি আমরা, যেমন এক্ষেত্রে খেয়াল করি আমরা থোরিয়াম। তো দেখো থোরিয়াম হচ্ছে টিএইচ, তো এখান থেকে আমরা যদি বলি ভর তো অবশ্যই শূন্য এখানে, সো
সংখ্যার কোনো ভরের কোনো চেঞ্জ আসে না, কিন্তু সংখ্যার যে ভ্যালুটা তা ছিল 90, বাট পরে চেঞ্জ হয়ে কত হইলো 91 হয়ে গেল। ডান, চলে যাচ্ছে আমরা পরের কোশ্চেনে। সো খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, এটাকে স্টার্ট দিয়ে রাখি আমি। সো এই কোশ্চেনটা কিন্তু বুয়েট ভর্তি পরীক্ষায় 2013-14 যে সেশনটা ছিল সেই সেশনে আসছিল, ঠিক আছে। আচ্ছা, এটা আমার বছরের মানে পরীক্ষার কোশ্চেন ছিল অ্যাকচুয়ালি। আচ্ছা ওকে, তো চলে যাচ্ছে আমরা পরের কোশ্চেনে। দেখো লেখা আছে হচ্ছে আচ্ছা, হাইড্রোজেন পরমাণুর ইলেকট্রন দ্বিতীয় শক্তিস্তর হতে প্রথম শক্তিস্তরে লাফ দেওয়ার ফলে সৃষ্ট বর্ণালী রেখার তরঙ্গ দৈর্ঘ্য, যাকে আমি ল্যামডা বলতেছি, তাকে হচ্ছে আর্মস্ট্রং মিটার এই এককে নির্ণয় করতে বলছে। তো এটা আই গেস সবাই পারবা। তো এখানে আমাদের আগের ফর্মুলাটাই 1/λ, এটা করাবো না। 1/λ সমান এক বার কনস্ট্যান্ট, এরপর হচ্ছে 1/n1 স্কোয়ার মাইনাস হচ্ছে 1/n2 স্কোয়ার। ডান, এই অ্যান্সারটা চেক করে নিও সবাই করে। ওকে, এবার দেখি আমরা পরের কোশ্চেন। খেয়াল করে দেখো কি বলছে, ব্রোমিনের সর্ববহিস্থ স্তরে ইলেকট্রন সংখ্যা কত। আচ্ছা, তো সবাই খেয়াল করি আমরা, ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, তো সবাই কিন্তু হ্যালোজেন। তো হ্যালোজেন যারা থাকে তাদের সবার সর্বশেষ কক্ষপথে ইউজুয়ালি আমরা দেখি যে 7টা করে ইলেকট্রন থাকে, এবং সেক্ষেত্রে হয় এস হয় 2 আর পি হয় কত 5, তাই না, S2P5। সো ব্রোমিন ও হ্যালোজেনের মধ্যেই পড়তে আছে, তাহলে কি হবে S2P5 কই আছে বলো, এই যে এটা। সো এখানে আনসার কত হবে সি। আচ্ছা, পরের কোশ্চেনে যাই আমরা, নিচের কোয়ান্টাম নাম্বারের কোন সেটটি অসম্ভব। আচ্ছা, সাস্টে আসছিল, এটা সাস্ট মানে হচ্ছে সিলেট, মেবি সিলেট ইউনিভার্সিটি অফ ইন সায়েন্স অ্যান্ড টেকনোলজি, এটা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের একটা কোশ্চেন সাস্টের। সো এটা আসছিল হচ্ছে 2010-11 সেশনে। তো কোশ্চেনটা দেখে প্রথম দিকে একটু কনফিউজ মানে অনেকে হয়ে যায়, বাট কনফিউজ হওয়ার কোনো কিছু নাই। দেখবা কোনটা পসিবল কোনটা পসিবল না, খেয়াল করো সবাই। যদি আমি এখানে এই নাম্বারটা দিকে তাকাই, এই নাম্বারটা দেখো বলা আছে যে এন এর ভ্যালু যদি 2 হয়, এন এর ভ্যালু যদি 2 হয়, এল এর ভ্যালু কি হতে পারে। এল এর ভ্যালু হচ্ছে তোমার সে ধরো এখানে হচ্ছে সো ইউজুয়ালি ভ্যালু কত, ইউজুয়ালি এল এর ভ্যালু হচ্ছে 0 থেকে n-1, মানে 0 হতে পারে, সে 1 হতে পারে। সো এল যদি 0 হয়, এম কত হতে পারে, এম 0 হতে পারে, তারপর এল হচ্ছে -1, 0, +1 সবগুলোই হতে পারে, এটা আমরা বলতেই পারি। সো এখানে এন এর ভ্যালু 2, এল এর ভ্যালু 0, এটা পসিবল, এম 0 পসিবল, এস পসিবল, সব এটা পসিবল। বি নাম্বারটার দিকে তাকাই, এন এর ভ্যালু 2, এল এর ভ্যালু 1, এখানে তোমার এম এর ভ্যালু হচ্ছে +-1, হ্যাঁ পসিবল, এসও পসিবল। ওকে ডান। এবার আসি এটা সি নাম্বার, এন এর ভ্যালু 2, তারপরে এল এর ভ্যালু 0, এল এর ভ্যালু 0, এটা পসিবল, এম এর ভ্যালু 0, এটা +½ আচ্ছা, এটা আর উপরেরটা মনে হয় একই অপশন হয়ে গেছে, বাট এবার দেখি ডি নাম্বারটা, এন এর ভ্যালু হচ্ছে এখানে 2, এন এর ভ্যালু 2, এল এর ভ্যালু 0। দেখো এখানে এন এর ভ্যালু 2, এল এর ভ্যালু 0, আর এখানে এম যেটা 0 যদি হয়, এম কিন্তু অ্যাকচুয়ালি +1 পসিবল না, আর এস এরটা কত +½ হ্যাঁ, তাহলে এল 0 হলে কিন্তু এম হয় 0, আর 1 হলে এগুলো পসিবল আর কি। সো অ্যাকচুয়ালি এটা পসিবল না, তার মানে এখানে আমাদের ডি নাম্বারটা পসিবল না, এটা হবে অ্যাকচুয়ালি অ্যান্সার, এটা অবাস্তব। সো অ্যাকচুয়ালি এটা অ্যান্সার হবে, ঠিক আছে। আচ্ছা, পরের কোশ্চেন আসি আমরা, কি বলছে দেখো, সি এর মান কোনটি হবে, সি এর মান। আচ্ছা, খুব ভালো মতো খেয়াল করি আমরা, এ বি সি, তো দেওয়া আছে কি অ্যালুমিনিয়াম, তো অ্যালুমিনিয়াম থেকে আলফারে বের হবে, সেখান থেকে আমি এ পাবো, রাইট। তো এ কি হবে দেখো, আলফারে যদি বের হয়, আলফারের ভর কত, ভর 4, সংখ্যা 2, তাহলে হবে কি এটা অ্যালুমিনিয়াম, আর ভর হবে কত 23, আর সংখ্যা কত হবে এখানে 11। আচ্ছা, এরপরে এটা আমাদের এ, এখান থেকে আমি বি পাবো, বি কি 1 বিটারে, তো বিটারে নির্গত হলে কি হবে, বিটারে হলে যে অ্যালুমিনিয়াম ছিল ভর যা আছে ওই 23 থাকবে, সংখ্যা 1 বাড়বে, হবে কত 12, ঠিক আছে, এটা আমাদের বি। সো বি। এবার যদি আমি আবার বলি যে 1 বিটারে, আবার হচ্ছে 1 বিটারে পাবো, তাহলে হচ্ছে আবার অ্যালুমিনিয়াম থাকবে, ভর চেঞ্জ হবে না, 23 থাকবে, বাট সংখ্যা ছিল আগে 12, এখন বেরো কত হবে 13। সো ডান, কমপ্লিট। তাহলে দেখতে পাচ্ছি আমরা যে লাস্টে এইটাই আমাদের অ্যান্সার আসতেছে। অ্যাকচুয়ালি চেক করি এটার মতো কোনটা দেখতে, এখানে হচ্ছে কুয়েটা আসছিল 10-11 সেশনে, এটাও দেখতে না এরকম, ম্যাগনেসিয়াম না, সোডিয়াম, এটা না অ্যালুমিনিয়াম, এই যে এটা হবে অ্যান্সার, ঠিক আছে, এই ডি নাম্বারটা হবে অ্যান্সার, সবাই চেক করে নিবা, এই ডি নাম্বারটা হবে আমার এই কোশ্চেনটার অ্যান্সার।
আচ্ছা, কুয়েটে কিন্তু 5টা অপশন থাকে, সবাই খেয়াল করে দেখবা 5টা অপশন থাকে। অনেকে দেখা যায় আমরা খুব ছোটবেলা থেকে 4টা অপশন দেখে অভ্যস্ত, কিন্তু কুয়েটে ইভেন রুয়েটেও মনে হয় 5টা অপশনে থাকে যতটুকু আমি মনে করতে পারতেছি। আচ্ছা, সো ডি নাম্বারটা অ্যান্সার। চলে যাচ্ছে পরের কোশ্চেনে, খেয়াল করো সবাই, দেখো লেখা আছে হাইড্রোজেনের পারমাণবিক বর্ণালীর ব্র্যাকেট সিরিজের তৃতীয় লাইনের তরঙ্গ দৈর্ঘ্য কোনটি? আচ্ছা, কি বলছো দেখো, ব্র্যাকেট সিরিজের তৃতীয় লাইন। তো এই জায়গায় আমরা যদি 1/λ বের করি তাহলে কি আসবে এখানে, আর এইচ। সো ব্র্যাকেট সিরিজের থার্ড লাইন, লাইমেন বামার প্যাস্টেন তারপরে কি ব্র্যাকেট। সো এখানে থার্ড লাইন মানে কি 7 থেকে 4 আসবে। সো এখানে আসবে কত 1/4 স্কোয়ার, আর এখানে কত হবে 1/7 স্কোয়ার। তো এখানে হিসাব করলে লাস্টে তুমি ল্যামডা পাবা, এই ল্যামডা হবে আমার অ্যান্সার অ্যাকচুয়ালি। তো ক্যালকুলেশনটা করলাম না আর, সো এখানে ক্যালকুলেশনটা করে নিবা তোমরা, দেখো হিসাবটা কত আসে। আচ্ছা, পরের কোশ্চেন দেখো, লেখা আছে এখানে নিচের কোন সমীকরণটি সঠিক নয়। বেশ বড় একটা কোশ্চেন, বড় একটা এমসিকিউ দেখে মনে হচ্ছে। 5টা অপশন দেওয়া আছে এখানে, নিচের কোন অপশনটি মানে সঠিক নয়। সো এখানে যেহেতু নিউক্লিয়ার রিঅ্যাকশন, সো এই ক্ষেত্রে দেখতে হবে তোমার ভর সংখ্যা কোথায় বাড়তেছে বা কোথায় কমতেছে। সো ভর সংখ্যাটা সেম আছে কিনা তাকে চেক করতে হবে। খেয়াল করে দেখো এখানে ভর কত 34, হ্যাঁ ঠিকঠাক আছে। এখানে কত 22 আর 4 কত হয় 26, কিন্তু এখানে কত পাচ্ছি 30 আর 1 31। এটা মিলতেছে না, এটা মিলতেছে না, এখানে ঝামেলা আছে। দেখি আর কত ঝামেলা আছে কিনা। এখানে কত 32 3 35, 34 1 35, এখানে কত 38 1 39, হ্যাঁ ঠিক আছে। এখানে 35 আর 1 হচ্ছে 36, 144 আর 90 হয় হচ্ছে 234 আর আরো 234, হ্যাঁ এটাও ঠিক আছে। সো এই যে এটা হবে অ্যান্সার, এই বি নাম্বারটা, ঠিক আছে, বি নাম্বারটা হবে অ্যান্সার। আচ্ছা, সো তার মানে বি নাম্বারের ভর নিয়ে ঝামেলা আছে, বাকিগুলো সব ঠিকঠাক। আচ্ছা, পরের কোশ্চেন আসি আমরা। একটি আলোর তরঙ্গ দৈর্ঘ্য হলো 540 ন্যানোমিটার, নিচের কোনটি এর বিকিরণের বর্ণ নির্দেশ করবে? আচ্ছা, তো ইজিলি আমরা জানি সবাই 500 থেকে 575 এত ন্যানোমিটার যদি হয় তাহলে হয় হচ্ছে গ্রিন, রাইট, গ্রিন। সো এখানে অ্যান্সারটা হবে হচ্ছে গ্রিন। এটা বুয়েটে আসছিল 11-12-তে। আচ্ছা, চলে যাচ্ছি পরের কোশ্চেনে। দেখো কোন ইলেকট্রনের হাইড্রোজেন পরমাণুকে ফোটন কণা শোষণ করায় কিন্তু বর্জন করায় না? আচ্ছা, কোন ইলেকট্রনের হাইড্রোজেন পরমাণুকে ফোটন কণা শোষণ করায় কিন্তু বর্জন করে না? আচ্ছা, শোষণ করায় মানে কি? শোষণ করা মানে হচ্ছে সে শক্তি শুষে নিয়ে নিম্ন থেকে উচ্চতে যায়। বাট বর্জন করা মানে কি? বর্জন করা মানে হচ্ছে সে যে পজিশনে ছিল সেখান থেকে সে আরো নিচের দিকে নামবে। খেয়াল করো, যদি আমি এখানে 3s এর কথা বলি, 3s কিন্তু সে ড্রপ করে 2s এ নামতে পারে, সে ড্রপ করে হচ্ছে 1s এ নামতে পারে। আবার 2p সেও কিন্তু পারে, 2sও কিন্তু শিফট করে হচ্ছে একে নামতে পারে, রাইট, এগুলো একে নামতে পারে। এখানে 1s যেটা আছে, 1s এর নিচে তো আর কোনো শেল পসিবল না, বা তার নিচে তো আর কোনো কিছু নাই। অ্যাকচুয়ালি এখানে যে 1sটা আছে, এই 1s এর ক্ষেত্রে কিন্তু কি হয় বলো, দেখো লেখা আছে কোন ইলেকট্রনের হাইড্রোজেনের পরমাণুকে ফোটন কণা শোষণ করে কিন্তু বর্জন করে না। সো এখানে 1s এর ইলেকট্রন কি ফোটন কণা শোষণ করে বাট বর্জন করে না, এটা হবে অ্যান্সার। সো এই যে এটা হবে অ্যান্সার, এটা হবে না। সো অ্যান্সারটা হবে ডি। আচ্ছা, পরের কোশ্চেনের দিকে তাকাই। দেখো লেখা আছে আমেরিকিয়ামের বন্ধন শক্তি হচ্ছে মেগা ইলেকট্রন ভোল্টে কত হবে যদি তার ভর ত্রুটি 1.35 AMU হয়? আচ্ছা, তো এখানে বলছে কি যে ভর ত্রুটি, তো ভর ত্রুটি দেওয়া আছে, তুমি হচ্ছে এখান থেকে কি করবা, শক্তি বের করে ফেলবা। শক্তি হচ্ছে ডেল এম সি স্কোয়ার, ভর ত্রুটি হচ্ছে 1.35 ইন্টু হচ্ছে 3 × 10⁸, এখানে বসায় দিবা। বসায় দিয়ে হচ্ছে এমইউ দেওয়া আছে অবশ্যই, এখানে চেঞ্জ করে মাল্টিপ্লাই করতে হবে একটা 1.66 ইন্টু হচ্ছে 10⁻27 এত। এরপরে তুমি এখান থেকে জুল একটা ভ্যালু পাবা, এই জুলকে পরে শিফট করবা কোথায়, মেগা ইলেকট্রন ভোল্টে। অ্যান্সারটা কত চেক করি, এই নাম্বারটা অ্যান্সার না? আচ্ছা, এই যে এটা মনে হয় অ্যান্সার, তাহলে ঠিকই আছে। হ্যাঁ, আমি ক্যালকুলেশন করলাম না, 1260.56 মেগা ইলেকট্রন ভোল্ট। ওকে, আচ্ছা পরের কোশ্চেনে যাই আমরা। দেখো পরের কোশ্চেনটা কি বলছে, যদি ইউরেনিয়াম ভর 238 এবং পারমাণবিক সংখ্যা 92 থেকে একটি আলফা কণা নির্গত হয়, উৎপাদিত মোলের ভর ও পারমাণবিক সংখ্যা যথাক্রমে কত কত হবে? আচ্ছা, ইউরেনিয়ামেরটা কত, ইউরেনিয়ামেরটা বলা আছে হচ্ছে 238 আর সংখ্যা হচ্ছে 92। এখান থেকে একটা আলফা যাবে, আলফা মানে কত, হিলিয়াম 2+ আর ভর 4, সংখ্যা কত 2, রাইট। তাহলে 4 কমবে, ছিল 238 হবে হচ্ছে 234, ছিল 2 হবে কত 90, রাইট, 90। সো আমরা এটা কমপ্লিট করে ফেললাম।
তাহলে এখান থেকে আমরা দেখবো ভর হবে হচ্ছে 234 আর সংখ্যা হবে কত 90। সো এই নাম্বারটা হবে অ্যান্সার, রাইট। আচ্ছা চলে যাচ্ছে পরের কোশ্চেনে, দেখো কি বলছে। লাল রশ্মির তরঙ্গ দৈর্ঘ্য 700 ন্যানোমিটার হলে এর তরঙ্গ সংখ্যা নির্ণয় করো। খুব ইজি একটা কোশ্চেন, আলোর বেগও দেওয়া আছে, আবার এটাও দরকার পড়বে না, সবাই জানি এটা। সো নিউ বার সমান হচ্ছে 1/λ, সবাই জানো নিশ্চয়ই এটা। তো 1/λ মানে কি, 1 হচ্ছে 700 ন্যানোমিটার। সো 700 ন্যানোমিটার দেওয়া আছে। এখান থেকে তরঙ্গ সংখ্যা বের করার সময় অনেকে যে ভুলটা আমরা করি তা হচ্ছে এটাকে ন্যানোমিটারে রেখে দিই, তা রাখা যাবে না, এটা মিটারে কনভার্ট করতে হবে, কারণ তরঙ্গ সংখ্যা পাবো কি পার মিটারে কত হবে, ঠিক আছে। কারণ তুমি যদি এটাকে বসা দাও তাহলে তুমি পাবা হচ্ছে তরঙ্গ সংখ্যা পার ন্যানোমিটারে, তা কিন্তু ভুল আসবে, কারণ এখানে অপশনে কোথাও ন্যানোমিটারে দেওয়া নেই, সবগুলো হচ্ছে সেন্টিমিটারে দেওয়া আছে বা মিটারে দেওয়া আছে। বেটার তুমি মিটারই করো, পরে সেন্টিমিটারে কনভার্ট করে নিও। তাহলে এখানে 700 ইন্টু কত হবে, ন্যানোমিটার মানে কি, মানে হচ্ছে 10⁻৯। এটাকে পরে শিফট করে নিবা, শিফট করে এখান থেকে হচ্ছে নিউ বার বের করে ফেলবা, এটা তরঙ্গ সংখ্যা। সেটা আমি আর করলাম না, ক্যালকুলেটরে প্রেস করলে হয়ে যাবে, অ্যান্সারটা চলে আসবে। অ্যান্সারটা ই নাম্বারটা নান, ও একটা আনসার না, ওয়াও কই আসছে এটা, রুয়েটা আসছে। হ্যাঁ রুয়েটাও হচ্ছে 5টা অপশন থাকে, রুয়েটে 13-14তে আসছে, সেটা আমার বাড়ি আসছিল আর কি 13-14তে। আচ্ছা এবার আসি পরের কোশ্চেন। কোন দুটি পরমাণু পরস্পরের আইসোবার, আইসোবার মানে কি, ভর সংখ্যা এক, পারমাণবিক সংখ্যা ডিফারেন্ট। খেয়াল করি সবাই, ভর সংখ্যা 64 ও এটা তো মিলে গেছে, এখানে আবার 29-30, এটাই হবে অ্যান্সার, ঠিক আছে। এটাও অপশন হবে না, অ্যান্সার হবে না, এটাও হবে না, এটাও হবে না। সো এগুলো একটা আইসোবার হবে না, শুধু এটা এক নাম্বারটা আইসোবার হবে। আচ্ছা এই নাম্বারটা দেখো, পরের কোশ্চেন কি বলছে। অক্সিজেনের 8টি ইলেকট্রন আছে, বেশ ভালো কথা, সবাই জানি এটা আমরা। নিচের কোন তথ্য বা তথ্যসমূহ অক্সিজেনের ইলেকট্রন শক্তি স্তরের জন্য সত্য। এক নাম্বারটা 1s2 শক্তি স্তরের প্রথম ইলেকট্রনের জন্য 4টি কোয়ান্টাম সংখ্যার মানগুলো হচ্ছে 1 0 প্লাস হাফ 1 0 0 মাইনাস হাফ। হ্যাঁ সত্যি, ঠিক আছে। তো 1s মানে কত, n এর মান 1, l এর মান কত 0, m এর মান কত 0, স্পিন কত হতে পারে, প্রথমটা প্লাস হাফ হতে পারে। আবার এক নম্বরে সেকেন্ড ইলেকট্রনের জন্য 0, m এর মান হচ্ছে 0, s কত হবে মাইনাস হাফ হতে পারে। সো এটা ঠিক আছে, ডান। সেকেন্ডটা অক্সিজেনের প্রোটন সংখ্যা 8 নির্দিষ্ট হলো, নিউট্রনের সংখ্যা 8 নির্দিষ্ট নয়। আচ্ছা এটা কি ঠিক? হ্যাঁ এটাও ঠিক আছে। কেন ঠিক আছে দেখো, বলা হচ্ছে এখানে অক্সিজেনের 8টি ইলেকট্রন আছে। সো অক্সিজেনের কিন্তু আইসোটোপ আছে, সবাই জানো নিশ্চয়ই, সেখানে কিন্তু অক্সিজেনের ভর সংখ্যাটা চেঞ্জ হয়ে যায় আইসোটোপের ক্ষেত্রে। সো ভর সংখ্যা চেঞ্জ হয়ে গেলে কিন্তু সেক্ষেত্রে কি সংখ্যা চেঞ্জ হয়ে যাবে, তার নিউট্রন সংখ্যাও চেঞ্জ হয়ে যাবে। তাই বলা আছে দেখো এখানে যে অক্সিজেনের প্রোটন সংখ্যা 8 নির্দিষ্ট হলো, কি সেম না বলো, নিউট্রনের সংখ্যা 8 নির্দিষ্ট নয়। সো আইসোটোপ চলে আসলেই নিউট্রন নাম্বারটা চেঞ্জ হয়ে যাবে। সো এই ক্ষেত্রে এটাও কিন্তু আমাদের সত্যি কথা। থার্ড ওয়ান দেখো, চতুর্থ কোয়ান্টাম সংখ্যা এস চৌম্বক ক্ষেত্রে ইলেকট্রনের চৌম্বক ভ্রামক নির্দেশ করে। এটা তো জীবনও না ভাই, এটা হচ্ছে ইলেকট্রনের স্পিনের ডিরেকশন সে নির্দেশ করে মেনলি আর কি। সেটা মিথ্যা কথা। 1 আর 2 ঠিক আছে, 1 আর 2 কই, এই বি নাম্বারটা। সো বি নাম্বারটা হবে অ্যান্সার, ডান। চলো পরেরটাতে যাই, কি বলছো দেখো। সবচেয়ে ভারী ধাতুটির পরমাণুর বহিস্তরের ইলেকট্রন কাঠামো কোনটি। তো এটা আসছিল চুয়েট 15-16 সালে। তো বেসিক্যালি হচ্ছে এখানে একটা ঝামেলা ছিল বেসিক্যালি। তো ঝামেলাটা হচ্ছে এরকম যে ধরো এখানে আমরা সবাই জানি যে সব থেকে যে ভারী ধাতুটা আছে এটার কথা যখন বলা হয় তখন হচ্ছে আমরা বলি হচ্ছে প্লুটোনিয়াম, যাকে আমরা পিইউ বলে থাকি আর কি। কিন্তু এখানে ঝামেলাটা হচ্ছে তোমার এই প্লুটোনিয়ামের যে তোমার ইলেকট্রন বিন্যাস তা আসলে এটার মধ্যে একটাকে সাপোর্ট করে না, ঠিক আছে। তো এখন যদি আমি ভারী ধাতুকে বাদ দিয়ে যদি আমি বলি তোমার হচ্ছে মানে বেশি ঘনত্বের ধাতু, তো বেশি ঘনত্বের ধাতু যদি আমি বলি তাহলে আমাদের সবার আগে যে নামটা আসে তা হচ্ছে অসমিয়াম, এবং তার সংখ্যা হচ্ছে 76। এবং এরপরে যে ঘনত্বের মানে সেকেন্ড যে ঘনত্বের দিক থেকে আগে আছে তার নাম হচ্ছে তোমার ইরিডিয়াম। তো ইরিডিয়ামের ক্ষেত্রে দেখা যায় তার সিম্বলটা হচ্ছে আইআর, এবং আইআর তার সিম্বল এবং তার সংখ্যা 77। এবং দেখা যায় এই ইরিডিয়ামের ক্ষেত্রে তার যে ইলেকট্রনিক বিন্যাস বা কাঠামো তা ফলো করা হচ্ছে আমাদের যে প্রথমটা যেটা আছে n-1 d7s2, n-1 তারপর হচ্ছে d7s2, এটাকে ফলো করে। সো এটা বেসিক্যালি অ্যান্সার, মানে ডিরেক্টলি বলা যাবে না, এই কোশ্চেনটার মধ্যে একটু ঝামেলা আছে হালকা, কারণ এখানে বলা হচ্ছে সব থেকে ভারী ধাতু, বাট ভারী ধাতু নিয়ে আসলে এখানে কোনো কি বলা যায় তোমার যে ইলেকট্রন বিন্যাসটা সেটা সাজানো হয়নি। সো এখানে একটু ঝামেলা হওয়ার কারণে পরবর্তীতে আমরা যেটা করলাম সেটা হচ্ছে যে ভারী ধাতুকে অপশন থেকে বাদ দিয়ে আমরা হচ্ছে দেখলাম যে বেশি ঘনত্বের ধাতু আসলে কে। তো প্রথমটা হয় না,
সেকেন্ডের ক্ষেত্রে দেখা যায় এরকম একটা অপশন দেখা যায়। সো আলটিমেটলি এটাই হচ্ছে আমাদের অপশন আজকের জন্য, ঠিক আছে। চলো পরের টপিকে যাই আমরা, পরের কোশ্চেন এই নাম্বারটা। হ্যাঁ আচ্ছা, কি বলছে এখানে দেখো, হাইড্রোজেন পরমাণুর ইলেকট্রন যখন চতুর্থ শক্তি স্তর থেকে নিম্ন শক্তি স্তরে স্থানান্তরিত হয়ে বামার সিরিজ সৃষ্টি করে তখন সৃষ্ট বর্ণালী রেখার তরঙ্গ দৈর্ঘ্য কত হবে? বেশ সুন্দর একটা কোশ্চেন। তো এখানে কি হবে ফর্মুলা, 1/λ, এরপরে কি RH, তারপরে কি 1/4 থেকে নামবে কি 2a, মানে বামার মানে কি 2 স্কোয়ার, আর এখানে কত হবে 1/4 স্কোয়ার। ডান। এখান থেকে কি করবা, ইনভার্স করবা, ল্যামডা বের করে ফেলবা, অবশ্যই ইনভার্স করবা, ভুল করো না। আচ্ছা পরটাতে যাই আমরা, নিম্নের নিউক্লিয়ার বিক্রিয়া থেকে কিউ নির্ণয় করো। ওকে, সুন্দর কোশ্চেন, সবাই খেয়াল করি। এখানে আলফা যাবে না, তার আলফা গেলে কত হবে, 4 যাবে, নিচ থেকে যাবে 2, তার মানে হবে হচ্ছে 230 না, হবে না, 228 হবে এখানে, 228, ঠিক আছে, 228 লিখে রাখি এখানে 228, আর এখানে কত হবে, নিচে কত হবে, নিচে হবে হচ্ছে 88, আর এখানে হবে কি, এখান থেকে ছিল হচ্ছে টিএইচ, আচ্ছা এটা পাবো হচ্ছে এম হিসেবে, রাইট, এটা এম হিসেবে পাবো, এই যে এম পেয়ে গেলাম। এখন বিটা, এটা এখানে কি হবে, টিএইচ, উপরটা সেম থাকবে 228 সেম, আর সংখ্যা এক যোগ হবে, এখানে কত হবে 89, তো আমি এখানে এন পেয়ে গেলাম, এটা এন। তারপর আসো আর একটা বিটা, তার মানে কি, তাহলে ও পাবো, আর একটা বিটা হলে কি হবে, এখানে হচ্ছে টিএইচ থাকবে 228, নিচে কি 90, এখানে কি ও। এবার দেখো পি মানে কি, আলফা যাবে একটা, আলফা মানে কত, উপর থেকে যাবে 4, 224, নিচ থেকে যাবে কত 288, এটা হবে কি পি, লাস্ট ওয়ান কিউ। সো কিউ থেকে আবার একটা আলফা যাবে, তাহলে কত হবে 222, এটা পি, ঠিক আছে, এটা টিএইচ, সরি এটা টিএইচ, আর লাস্টে কি হবে 220, আর এখানে কত হবে, এখানে হবে হচ্ছে 86, আর এখানে কি হবে টিএইচ, এটা কি হবে কিউ। আচ্ছা 220, 86, টিএইচ, এরকম কিছু আছে, হ্যাঁ প্রথমটাই তো, আচ্ছা ঠিক আছে, এটা তো চেক করি অ্যান্সারটা, এই হচ্ছে অ্যান্সার। সো ডান। এটা মনে হয় তাহলে 86 হলে কি হয়, 86 হলে চেঞ্জ হয়ে যে কি হবে, তার পারমাণবিক সংখ্যা 86 মানে কি রেডন, ঠিক আছে, তো এই হচ্ছে রেডন আর কি। তো যাই হোক, তাহলে আমরা দেখলাম যে আমাদের প্রথম চ্যাপ্টারগুলো থেকে কি ধরনের কোশ্চেন আসতে পারে। সো পরের ক্লাসে আমরা গুণগত রসায়ন থেকে আরো অনেক ভালো ভালো কোশ্চেন চেক করব, এবং সেখান থেকে দেখবো যে আরো সুন্দর সুন্দর কোশ্চেন কিন্তু পরীক্ষা আসা পসিবল, ঠিক আছে। তো যাই হোক, তাহলে আজকের ক্লাস এই পর্যন্ত তোমাদের সাথে। ইনশাআল্লাহ পরের ক্লাসে আমরা আরো সুন্দর সুন্দর টপিক নিয়ে হাজির হব তোমাদের সামনে, এবং সুন্দর সুন্দর কোশ্চেন নিয়ে হাজির হব, যা দেখলে তোমাদের সামনে যে এসএসসি পরীক্ষাটা আসতেছে, এইচএসসি পরীক্ষাটা আসতেছে অ্যাকচুয়ালি, সেটা দিতেও সুবিধা হবে, প্লাস হচ্ছে এর মধ্যে অ্যাডমিশনের প্রিপারেশনটা খুব সুন্দর মতো হয়ে যাবে। ওকে এভরিওয়ান, তোমরা কিন্তু আমাদেরকে ফেসবুক, ইউটিউব আর হচ্ছে ইনস্টাগ্রামের মাধ্যমে আমাদেরকে ফলো করতে পারো। তোমরা হচ্ছে ফেসবুকে যে আমাদের গ্রুপটা আছে সেই গ্রুপে জয়েন করতে পারো, এবং আমাদের পেজে লাইক দিতে পারো। তারপরে হচ্ছে আমাদের যে ইউটিউব চ্যানেলটা আছে, অবশ্যই এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারো, এবং সাথে বেল আইকনে ক্লিক করে রাখতে পারো। আর আমাদের যে ইনস্টাগ্রাম পেজটা আছে, সেই পেজে তোমরা হচ্ছে ফলো দিয়ে রাখতে পারো, এবং অবশ্যই সাথে সাথে আমাদের বিভিন্ন পোস্টে লাভ রিডিং দিয়ে আমাদের সাথে থাকতে পারো, ঠিক আছে। সো তোমরা কন্টিনিউয়াসলি আমাদের ক্লাসগুলো করতেছো, ইনশাল্লাহ আমরা সামনে খুব দ্রুত ক্লাসগুলো আপলোড দিতে থাকবো, আর তোমরা অনেক বেশি উপকৃত হতে থাকবা। সো সবাইকে অসংখ্য ধন্যবাদ সম্পূর্ণ ক্লাসটা ধৈর্য ধরে দেখার জন্য। আর চলে যাচ্ছি আমি আজকের জন্য, ইনশাল্লাহ পরের ক্লাসে আবার দেখা হবে। সো উইশ অল দ্য লাক, লাভ।